এরকম কোনো বাজে মন্তব্য করত, তাহলে তাকে নিয়ে করলে এটা কেউ কষ্ট পেত না, কেউ মনে কিছু করতো না। কিন্তু আমাদের সভাপতি সাহেব তো এরকম কোনো বাজে কথা কখনোই কাউকে বলেনি যে সেই বাজে কথাটা নিয়ে তার চরিত্র হরণ করা হবে। এটা একেবারেই উচিত না। আমি ও নুরু, এখন কেমন লাগছে গুরু? নিজের লুঙ্গির কাছা সামলাও, তারপর আলেমের পেছে হামলাও, দেখো ইলিয়াস তোমার পেছে। বিপিন নূর আপনাদের সবাইকে আহ্বান করতেছে যেন তার ভিডিও যেন না দেখেন, যাতে করে ডলির ভিডিও যেন আপনারা না দেখেন। যাই হোক, আবার আরেকটা কথা বলছে, পিনাকি এবং ইলিয়াস গোয়েন্দা সংস্থার লোক। দেখা না দিলে বন্ধু কথা কইও না, কাকে বলেছেন? আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্মক করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না? আজকে পিনাকি দাদারা, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ ত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম। মানে দুইজনই টাকা নিছি, আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরও নিছি, আমি স্বীকার করতেছি। কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। একটা মোটরসাইকেল দিয়েছিল আমাদের 100 ভাঙে দলের জন্য, সে দুটো মোটরসাইকেল দুই ভাইকে দিয়ে দিচ্ছেন, দলের সম্পদ ভাইদেরকে দিয়ে দিচ্ছেন। কিন্তু নুরুল হক যে টাকা সম্পদ কিনছে এটাও দৃশ্যমান, কিন্তু ওনার নিজের গাড়ি, ভাইয়ের তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, তারপরে হলো টিনের বাড়ি পাকা হয়েছে, এগুলো। মানে দুইজনই টাকা নিছি, আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরও নিছি, আমি স্বীকার করতেছি। কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। বিপিন শালা একটা বাটফার, এর বাবা ছিল একটা ধান বিক্রেতা, ধানের নাইপা দিত, ধানের ওজন দিয়ে দিত, সে চুরি করতে, সে এখন প্রতিমন্ত্রী হইয়া সে এখন লাস্টের ইমন বাবু লাস্টের প্রধান হয়ে গেছে। হলো নারী কেলেঙ্কারি প্রতারক বন্ধ। ওর বনজামা এলো ভাঙ্গাস মাছ বিক্রি করে, হ্যাঁ এখন 7 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আর হে কি জামাত ইসলামী যুদ্ধ করবে, চোর, হ্যাঁ বাটফার, হ্যাঁ দেশের অর্থনীতিকে চুরি করতেছে, ওরে আমরা বহিষ্কৃত চাই। আমি তারেক রহমানকে বলবো তারে যেন তার দল থেকে তারে বহিষ্কার করে, না এটা আমরা পাবলিক আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া গরম টাটকা খবর, ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে খুবই ভয়ঙ্কর কিছু বিষয় আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বাড়াবো না, সরাসরি বিশ্লেষকদের আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আপনারা এই চ্যানেল থেকে যে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আমেরিকা ভিক্ষা করি, কথা একদম ঠিক কইছিস, কিন্তু তুই কিন্তু খারাপ কস না নূর। তাইলে দেখ ভিক্ষা আমি কেমনে করি, ঠিক আছে? ধর, এটা হচ্ছে $100। ধর, তোর কে একজন আমাকে $100 আমি নিব কারো কাছ থেকে, তোর জন্য। কেমনে নেব ভাই? ভাই আমার ভাই আমার ভাই নূরের 2টা কিডনি গেছে গা, জানেন? নূরের 2টা কিডনি গেছে গা। আমার ভাইয়ের শুধু গলা থেকে পেট পর্যন্ত শুধু কলজা। ভাই আমার ভাইয়ের জন্য কি লাগবে ভাই? কিডনি লাগবে, কিছু টাকা দে। তো ধর আমাকে $100 দিচ্ছে, $100 কি বললাম? এটা ভিক্ষা মনে হচ্ছে? না, এটা ভিক্ষা না, এটা হচ্ছে প্রতারণা, যেটা তুই করছিস। আচ্ছা নূর, তুই কেমনে করছিস? ধর, ইলিয়াস হুসাইনের কি বলছিলি এক সময়? টাকা নিছিলি না? এরকম ডলার নিছিলি না? নিছিলি? আমেরিকা থেকে পাঠাইছিল। তারপরে আরো কিছু স্মরণ করাই দিই, আমেরিকা যাদের কাছ থেকে তুই টাকা নিছিলি। মাসুম রহমানের চিনিস না? বলে গেছিস? তার থেকে টাকা নিছিলি না? সে টাকা পাঠাইছিল না? 5,000 না $6,000, এতগুলা টাকা তোর বাপের বর্ষে তুই কোনোদিন দেখছিস? তুই হচ্ছিস কয়েলদার পোলা না? হ্যাঁ, ওরফে ডলির জামাই তো বিকাশ নূর। তো তুই এখন জিনিস, তুই ফকিনির পোলা হইলে গিয়েছে, তুই কিন্তু অনেক ইন্টেলিজেন্ট আছিস। আচ্ছা, তাইলে মাসুম রহমানরে তো চিনছিস। এবার আসি, গত কিছুদিন আগে তুই জামাতরে নিয়ে কি জানি কইলি,
তুই মাঠে নামলে জামার সামার কেমনে কি জানি প্যাকেট মুকেট করে দিবি বলছিলি না? হ্যাঁ, সত্যি কথা, তুই এই জামাতের লোকের কাছ থেকে পর্যন্ত তুই ভিক্ষা কইরা মিথ্যা কথা বলে টাকা নিছিস। কে? নায়েব আলী। চিনছিস? চিনিস নাই? চিনছিস? বুঝছি, চিনছিস। তুই যেহেতু কথা কোস নাই, চিনছিস তুই। আমেরিকা জামাতের অন্যতম আরেক নেতা নায়েব আলী, তার কাছ থেকে টাকা নিচ্ছে। কত নিচ্ছে? কমু ফকির করে দিছিস। ওই আবার কি চালায়? বাস চালায়, বাস। জামাতের এটাও একটা আমির, মানে আমি আমির বলি আর কি, ঠিক আছে? এই নায়েব আলী থেকে তুই টাকা খাইছিস। তুই জামাতের লোক থেকে পর্যন্ত টাকা খাইয়ে দিছিস। তুই হইছিস ওই নুরু, ঠিক না? আচ্ছা নুরু, ওই টাকা দিয়া তুই ডলিরে নিয়ে গেছিস 15 দিনের ট্রিপে। এইটারে বলে প্রতারণা। এবার আয়, আমি ধর কারো কাছ থেকে ভিক্ষা দিছি, ভাই আমার কিছু টাকা ভিক্ষা দেন ভাই, আমার টাকা দেন। কেন? খাবারের জন্য মনে করতে চাইছি। এটারে বলে ভিক্ষা। ভিক্ষা কোনটা আর প্রতারণা কোনটা এখনো তুই জানিস না। আজকে নিশ্চয় আমার ভিডিওতে তুই বুঝতে পারছিস কোনটা ভিক্ষা আর কোনটা প্রতারণা, ঠিক না? আজকে কিন্তু এই পর্যন্তই থাকলো নুরু। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন কি তাহলে আবারও সাধারণ বাংলাদেশিদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? এবার খোদ প্রধানমন্ত্রীর এক বিরাট ভুল ধরে বসলেন হাসনাত আব্দুল্লাহ। যে দালাল আর সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে জুলাইয়ের মতো এক রক্তাক্ত গণ অভ্যুত্থান দেখল দেশ, সেই পুরনো শকুনিরাই কি আবার নতুন রূপে নতুন চেহারায় ফিরে আসছে? মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখা লাখো সাধারণ মানুষের বুকে হঠাৎ করে আবার এক বিশাল ভয়ের মেঘ জমতে শুরু করেছে। স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়ে নিজের ভাগ্য বদলাবেন, একটু সচ্ছলতা আর পরিবারের মুখে হাসি ফোটাবেন, এটুকুই তো চাওয়া ছিল তাদের। কিন্তু সেই স্বপ্নের পথে আবারও যদি সেই অসাধু সিন্ডিকেটের ফাঁদ পাতা থাকে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে তৈরি হওয়া নতুন এই চরম বিতর্কটি নিয়ে। হাসনাত আব্দুল্লাহ তোলা অভিযোগগুলো কতটা ভয়াবহ, ব্লুমবার্গের গোপন রিপোর্ট কি বলছে, এবং এর ফলে সাধারণ প্রবাসীদের পকেটে কতটা টান পড়তে যাচ্ছে, সবকিছুর আদ্যপান্ত। তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। হাসনাত আব্দুল্লাহ এবার সরাসরি আঙুল তুলেছেন সরকারের শীর্ষ পর্যায়ের দিকে। তিনি একটি অত্যন্ত বড়সড় এবং গুরুতর অভিযোগ সামনে এনেছেন। অভিযোগটি হলো, মালয়েশিয়ার শ্রম বাজারের সেই বহুল আলোচিত সিন্ডিকেটের মূল হোতা আমিন নূরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনানুষ্ঠানিক ও গোপন বৈঠক হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর একটি রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। হাসনাত আব্দুল্লাহ দাবি, বাংলাদেশের গণমাধ্যমগুলো থেকে অত্যন্ত সুকৌশলে এই খবরটি মুছে ফেলা হলেও ব্লুমবার্গ তাদের রিপোর্টে এই গোপন বৈঠকের কথা ঠিকই রেখে দিয়েছে। ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন তিনি। তার প্রশ্ন, রাষ্ট্রীয় বা কূটনৈতিক স্বার্থে যে কোনো ব্যক্তির সাথে আলোচনা হতেই পারে, কিন্তু সেই বৈঠক কেন নির্ধারিত এবং আনুষ্ঠানিক সফরের বাইরে গিয়ে একজন বিতর্কিত ব্যবসায়ীর সাথে গোপন করতে হবে? বিতর্ক শুধু এই গোপন বৈঠকে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্প্রতি 25টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশ করেছে, যারা বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে। অথচ বাংলাদেশ সরকারের তরফ থেকে শর্ত পূরণ করা 423টি এজেন্সির নাম পাঠানো হয়েছিল। দেশে বর্তমানে 2100-র বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাদের মধ্যে অন্তত 50টির কথা সবাই জানে, যারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। কিন্তু এই সব স্বনামধন্য প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে কাজ পেল মাত্র 25টি প্রতিষ্ঠান। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, এই 25টি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি নাকি খোদ রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের ডামি এজেন্সি। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, আগে হয়তো সরাসরি মন্ত্রী বা এমপিদের প্রতিষ্ঠান সিন্ডিকেটে থাকতো, আর এবার কৌশল পাল্টে রাজনৈতিক নেতাদের আত্মীয় বা ঘনিষ্ঠদের নাম ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠেছে, যুবদলের এক নেতার স্ত্রীর প্রতিষ্ঠান
প্রেস সচিবের আত্মীয়ের প্রতিষ্ঠান এবং সাবেক প্রভাবশালী নেতার স্ত্রীর প্রতিষ্ঠানও নাকি এই সুযোগ পাওয়া তালিকায় ঢুকে পড়েছে। এমনকি অতীতে যারা সিন্ডিকেট বিরোধী আন্দোলন করেছিল তাদের উপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হামলার ঘটনায় অভিযুক্তদের এজেন্সির নামও নাকি এই 25টির তালিকায় রয়েছে। এর মধ্যে ম্যানগ্রোভ, চাঁদপুর ও স্মার্ট নামে 3টি একেবারে নতুন প্রতিষ্ঠান কাজ পেয়েছে, যাদের সাধারণ মানুষ তো দূরে থাক, খাতের অনেকেই চেনেন না। এখন প্রশ্ন হলো, এই সিন্ডিকেট গেমের প্র্যাকটিক্যাল অর্থটা আসলে কি? সাধারণ মানুষের জন্য এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে? রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা বলছে, আগে এই সিন্ডিকেটে ঢোকার রেট ছিল 5 কোটি টাকা, আর এবার সেটা নাকি এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 17 কোটি টাকায়। একটু ভেবে দেখুন, এই যে বাড়তি টাকার চাপ, এটা দিন শেষে কার পকেট থেকে আদায় করা হবে? সেই অসহায় বিদেশগামী খেটে খাওয়া মানুষের পকেট থেকেই। সরকারি নিয়মে যেখানে একজন কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা ছিল মাত্র ৭৯,০০০ টাকা, সেখানে এবার এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে গুনতে হবে 8 থেকে 10 লক্ষ টাকা। এটা কোনোভাবেই অর্থনীতির জন্য লাভজনক নয়, বরং এটি এক ধরনের মানি লন্ডারিং। একটু পেছনের দিকে তাকালে নিশ্চয়ই আপনাদের মনে পড়বে 2024 সালের সেই করুণ দৃশ্যগুলোর কথা। হাজার হাজার মানুষ বিমানবন্দরে বসে হাও মাও করে কাঁদছিল। সব কাগজপত্র ঠিক থাকার পরও প্রায় 17,000 কর্মী সেদিন মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ধরতে পারেননি। জমি বিক্রি করে চড়া সুদে ঋণ নিয়ে তারা একেবারে পথে বসেছিলেন। 2021 সালের সিন্ডিকেটের কারণে কর্মীদের 5.5 লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হয়েছিল। সেই অমানবিক সিন্ডিকেটের নাটের গুরু হিসেবে বারবার যার নাম এসেছে তিনি হলেন এই আমিন নূর, যিনি মালয়েশিয়ায় 2 বার গ্রেফতার হয়েছিলেন। অথচ সেই পুরনো কাঠামো, সেই একই ব্যক্তিরাই যেন আজ আবার নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর বক্তব্য আমাদের বুঝতে হবে। দলের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরিষ্কার বলেছেন, 2 বছর পর বাজার খোলায় তারা খুশি, কিন্তু এত এজেন্সি থাকতে মাত্র 25 জনকে কেন সুযোগ দেয়া হলো তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা সরকারের কাছে নেই। অনেকেই হয়তো ভাবছেন সরকার যে কোনো মূল্যে বাজারটি চালু করতে চাইছে রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর জন্য, কিন্তু এই মরিয়া চেষ্টার মাঝে কতটা স্বচ্ছতা বজায় থাকছে সেটাই এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয়। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, আমার রাষ্ট্র তার নাগরিকদের এই দালালতন্ত্র, সিন্ডিকেট ও ভাগ বাটোয়ারার রাজনীতি থেকে মুক্ত দিতে পারল না। অর্থাৎ যে পুরনো ব্যবস্থা ভাঙার কথা ছিল সেই পুরনো পথে যেন আবার হাঁটছে সবাই। তাহলে সামনে কি হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা 3টি সম্ভাব্য পরিণতির কথা ভাবতে পারি। প্রথমত, চারপাশের এত কড়া সমালোচনা, এনসিপি এর বিবৃতি ও হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের ক্রমাগত চাপের কারণে সরকার হয়তো বাধ্য হয়ে এই 25টি এজেন্সির তালিকা নিয়ে নতুন করে ভাববে। তারা হয়তো আবার সবার জন্য সমান সুযোগ তৈরি করে একটি স্বচ্ছ প্রক্রিয়া চালুর উদ্যোগ নিতে পারে। দ্বিতীয়ত, যদি সরকার এই সমালোচনাগুলোকে একেবারে গায়ে না মাখে, তবে এই 25 এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। তখন বাধ্য হয়ে সাধারণ মানুষকে সেই 8 থেকে 10 লাখ টাকা দিয়েই বিদেশ যেতে হবে। এতে সিন্ডিকেট আরও শক্তিশালী হবে এবং সাধারণ প্রবাসী রক্তচোষা অব্যাহত থাকবে। এবং তৃতীয়ত, সবচেয়ে ভয়ের যে সম্ভাবনাটি রয়েছে, এই সিন্ডিকেট, দুর্নীতি আর এত সব অভিযোগ দেখে মালয়েশিয়া সরকার হয়তো বিরক্ত হয়ে পুরো শ্রম বাজারটি আবারও স্থগিত করে দেবে। আর যদি এমনটা হয় তবে 2024 সালের মতো আবারও হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে পথে বসবে। লাখো মানুষের স্বপ্নের সাথে এই যে নোংরা খেলা, এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। সাধারণ প্রবাসীদের আর কতকাল এভাবে জিম্মি হয়ে থাকতে হবে? হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগ এবং মালয়েশিয়ার শ্রম বাজারের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপনার বিশ্লেষণ কি বলে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত এমন বিশ্লেষণধর্মী ও সত্য খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, রাজনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সুখবর। বাংলাদেশের রাজনীতিতে 1971 সালের পর সোফার এখন পর্যন্ত এ ধরনের দৃশ্য আমরা দেখিনি, কিন্তু এটা প্রত্যাশিত দৃশ্য। বরং 1971 সালের পরেই এরকম একটা দৃশ্য প্রত্যাশিত ছিল, 1991 সালের পরও এরকম একটা দৃশ্য প্রত্যাশিত ছিল, 24-এর পরও প্রত্যাশিত ছিল। কিন্তু নানান ষড়যন্ত্রের কারণে ইউনূস সরকারের আমলে এই প্রত্যাশা পূরণ হয়নি। এখনো যে প্রত্যাশা পূরণ হয়েছে তা না, তবে একটা পার্সপেক্টিভে আমি দেখি সেই কাঙ্ক্ষিত দৃশ্য। আমাদের কল্পিত দৃশ্যটা কি দেখেন, গণতন্ত্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে সরকারি দল বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সরকারি দল বিরোধী দল একে অপরের শত্রু না, একে অপরের আয়না। একজন আরেকজনের ভুল ধরিয়ে দিবে। আয়নায় যেরকম তাকালে নিজেকে দেখা যায়, বিরোধী দলের সমালোচনার দিকে তাকালে সরকার তার কার্যক্রমের একিউরেসি দেখতে পারবে। কিন্তু আমরা 1971 সালের পর থেকে দেখে আসি, রাজনীতি হচ্ছে সংঘাতময়।
সরকারি দল যেটাকে ভালো বলে বিরোধী দল বলে সেটা খারাপ, বিরোধী দল যেটাকে ভালো বলে সরকারি দল বলে সেটা খারাপ, উল্টা। এটা তো কোনো রাজনীতি না। দুই দলেই দেশের স্বার্থে রাজনীতি করে, অথচ জাতির স্বার্থ কেউ ভাবে না। দলীয় স্বার্থকেই প্রত্যেক দল সবসময়, সরকারি দল বিরোধী দল, দলীয় স্বার্থকেই জাতির স্বার্থ বলে চালিয়ে দিয়ে আসে। এ কারণে কোনো বিষয়ে কনফ্লিকচুয়াল কোনো বিষয়ে সরকারি দল বিরোধী দল বা কার্যকর সকল রাজনৈতিক দল কখনো একমত হতে পারেনি। এখতেলাফ এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমরা চাই এটা যে সরকারি দল বিরোধী দল থাকবে, একে অপরের সমালোচনা থাকবে, প্রয়োজনে কিছু ধাক্কাধাক্কি 2-4 বার মারামারিও থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে, কালেকটিভ ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সবাই এক বিন্দুতে থাকবো। সরকার বিরোধী দল অন্যান্য দল সবাই এক সুরে কথা বলবে। এটাই হচ্ছে এক্সপেক্টেড সিনারিও। সেটা কখনো আসেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সিনারিও এসেছে, অ্যাটলিস্ট ফরেন পলিসিতে। আমি বারবার এই কথা বলছি কারণ এইটা নিয়ে কাজ করা এখন আমাদের জন্য জরুরি। মনে রাখবেন যে বাংলাদেশের রাজনৈতিক সংকটে আভ্যন্তরীণ কালচার যতটা না দেয় তার চাইতে বিদেশি ষড়যন্ত্র বেশি দেয়। 55 বছরে বাংলাদেশের যত রাজনৈতিক সংকট, এই যে মারামারি কাটাকাটি, এই সেই, অমুককে নিষিদ্ধ করো, তমুককে ধরো, অমুককে পালো, অমুক অভ্যুত্থান, তমুককে মারো, জিয়াউর রহমানকে হত্যা করো, এরশাদকে হটাও, সব কিছুর পেছনে ভারতীয় ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে এই পররাষ্ট্র নীতির এই একটা ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করছি, কারণ এই জায়গায় যদি আমরা ঠিক থাকতে পারি রাজনীতির সমস্ত হিসাব নিকাশ অটো ঠিক হয়ে যাবে। বিশেষ করে ভারতের ষড়যন্ত্র যদি আমরা মোকাবিলা করতে পারি তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা থাকবে না। আমি যে কথাটা প্রায়শই বলি যে বাংলাদেশে রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামাতে পারলে আওয়ামী লীগ এদেশে কোনো সমস্যা না, আওয়ামী লীগের সন্ত্রাস থাকবে না, আওয়ামী লীগের ধর্মবিরোধী থাকবে না, বাম রাম সিপিবি এরা কেউ সমস্যা না। ইংল্যান্ডে যেরকম বামরা ডানরা কেউ কোনো সমস্যা না, মধ্যমপন্থীরা সমস্যা না, সবাই মিলেমিশে কাজ করে। ইউরোপে দেখেন না, ইউরোপে কিন্তু বামপন্থী অনেক জায়গায় বামপন্থী দল শক্তিশালী, আবার অনেক জায়গায় ডানপন্থী দল শক্তিশালী, অনেক ক্ষেত্রে মধ্যমপন্থী দল, কিন্তু তাদের কি বাংলাদেশের মতো সামান্যতম নোংরা কালচার আছে? নাই। এই জন্য ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামাতে পারলে বাংলাদেশের রাজনীতিতে কোনো সমস্যা থাকবে না। এই কারণে আমরা দেখতে পাচ্ছি বা এই কারণে আমরা কোঅপারেট করছি। এখানে পররাষ্ট্র নীতিতে দেখেন বিএনপি যা বলছে, জামাত তা বলছে, এনসিপি একই কথা বলছে। বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত, বিএনপি, এনসিপি এরাই হচ্ছে শক্তি। এই তিনটা ধারা, অন্যান্য যত দল এই তিন ধারার মধ্যে। আওয়ামী একটা ধারা আছে, এখন আওয়ামী ধারা তো বিতাড়িত, আওয়ামী ধারা, জাতীয় পার্টি ধারা, 14 দলীয় ধারা, এরা বিতাড়িত, এরা নিষিদ্ধ, কেউ সরাসরি নিষিদ্ধ, কেউ অঘোষিত নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে রাজনীতিতে কার্যকর ধারা তিনটা, জামাতি ধারা, বিএনপিও ধারা, এনসিপিও ধারা। হ্যাঁ, এনসিপি জামাত জোটে থাকলেও এনসিপির একটা ধারা আলাদা আছে, স্বতন্ত্রবোধ আছে, এবং এনসিপির এই ধারাটা ভবিষ্যতে ভালো করবে। এই কারণে এনসিপিকে আমরা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য। সমালোচনা করলেও আলাদা যে তাদের একটা অবস্থান আছে, দিস ইজ মাস্ট। তো দর্শক দেখেন, এখন আমি সাদি সালামের একটা বক্তব্য বিশ্লেষণ করে শোনাবো। সাদি সালাম বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। একদিন আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেম কথা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। একই সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে। তো এইভাবে এক বিন্দুতে একই সুর অতীতে কখনো আপনি দেখাতে পারবেন না। আবার পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয়ে বিএনপিও যে আকীদা লালন করে, জামাতও সেই আকীদা লালন করে, এবং এনসিপিও সেই আকীদা লালন করে। বিশেষ করে তুরস্কের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান বাংলাদেশে এসেছে। জামাতের লোকজন মনে করছে তাদের পরম বন্ধু এসেছে, বিএনপির লোকজন মনে করে যে এদেরকেই তো আমাদের দরকার। তারেক রহমান অত্যন্ত শ্রদ্ধা করেছে, শ্রদ্ধা দেখিয়েছেন। আপনাদের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন, প্রমাণ দিই। হাকান ফিদান যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3 জন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এখন তো 3 জন, তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন একই লোক, দ্যাট মিনস ডক্টর খলিল রহমান, শামা ওবায়েদ এবং হুমায়ুন কবির। এই 3 জন মিলে পারলে তারেক রহমানও যেতেন, এমন একটা অবস্থা। হাকান ফিদানকে এয়ারপোর্টে রিসিভ করেছে। কোন একটা দেশের পররাষ্ট্র মন্ত্রীকে রিসিভ করতে 3 মন্ত্রী যায়, বাংলাদেশে এরকম কোনো নজির নেই। অনেক দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করতেও এরকম 3 জন যায়নি। এর মানে হাকান ফিদানের প্রতি একটা আবেগ বিএনপি সরকার আছে। একই সাথে তুরস্কের এরদোগান সরকারের হাকান ফিদানের প্রতি মহা আবেগ আছে জামাতের শিবিরের, আছে এনসিপি নেতারা সাক্ষাৎ করেছে তার সাথে, নাসিরুদ্দিন পাটোয়ারির সেলফি তুলে যে উল্লাস, আনন্দ করেছে। এখন একটা বন্ধুপ্রতিম দেশ, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সফরে সরকারি দল উজ্জীবিত, বিরোধী দল যতগুলো আছে সবাই উজ্জীবিত, ইসলামপন্থীরা উজ্জীবিত, বাংলাদেশপন্থীরা, গণতন্ত্রপন্থীরা উজ্জীবিত। কোনোদিন এটা দেখেছেন? এখন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সাথে মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগদানের একটা আলাপ চলছে, সেখানেও জামাতও রাজি, বিএনপিও ভাবছে, এনসিপিও রাজি। এই যে এক বিন্দুতে আসতে পারা, এটা নিঃসন্দেহে যুগান্তকারী একটা অর্জন। বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে যাচ্ছে, গাড়িতে উঠছে। এখন গাড়ি ঠিক মতো চলতে পারলে আমরা মঞ্জিলে মকসুদে করতে পারবো। কিন্তু এক গাড়িতে আমরা সবাই উঠতে পারছি, এক ট্রেনে সবাই উঠতে পারছি, যেটা 55 বছরে ভারত কখনো হতে দেয়নি। এখনো শয়তানি করছে প্রথম আলো ডেইলি স্টার, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের বিকল্প হিসেবে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা একটা গুড মুভ। তো দর্শক দেখেন, এই জায়গায় এই পররাষ্ট্রনীতিতে যদি যেভাবে আমি দেখালাম হাতে কলমে, যেভাবে জামাত, বিএনপি, এনসিপি মানে পুরো বাংলাদেশ নিষিদ্ধ শক্তিবাদে সবাই যেরকম এক ট্রেনে উঠতে পেরেছেন, এভাবে এক ট্রেনে এখানে যেহেতু উঠতে পেরেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে এক ট্রেনে আশা করি উঠতে পারবে, দুর্নীতির বিরুদ্ধে এক ট্রেনে আশা করি উঠতে পারবে। পরিস্থিতি আসবে, কারণ পরিস্থিতি কমন এনিমি জামাত, বিএনপি, এনসিপিকে এক রাখবে। কারণ বিএনপি দেখছে যে তারা যদি সঠিকভাবে দেশ না চালায় তাহলে 111 ঘটবে মাস, তাদের ক্ষমতায় থাকবে না।
আর 111 ঘটলে এনসিপি বিপদে পড়বে, জামাতও বিপদে পড়বে। এই জন্য কমন এনিমির বিরুদ্ধে জামাত, বিএনপি, এনসিপি সবাই এক বিন্দুতে আছে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।